হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে কলকাতা পুলিশের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 4, যেখানে আমরা 27 আগামী রবিবার 27/3/2022 যে পরীক্ষা রয়েছে তারই কিছু অঙ্ক বা সাজেশনসের মতো নিয়ে আলোচনা করছি। তো যারা আগের 3টি হয়ে গেছে, যারা দেখোনি এখনও দেখে নেবে, আর তার সাথে সাথে যদি পারো তাহলে ডাব্লিউবিপির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো হয়েছিল সেগুলোকে একবার রিভাইজ করে নেবে, কারণ সেই রকমই কোশ্চেন আসবে, কোশ্চেন খুব বেশি টাফ হবে না। তো আর যারা যারা আমাদের এখনো টেলিগ্রাম চ্যানেল জবসি একাডেমি, ফেসবুক পেজ জবসি একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আজকের প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, যদি ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 10 স্কোয়ার অবধি আর কি, এখানটাতে প্লাস প্লাস হয়ে গেছে, তো এটা চলে যাবে আর কি 10 স্কোয়ার পর্যন্ত, তার মান হয় 385। তাহলে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার থেকে 20 স্কোয়ার অবধি ভ্যালু কত হবে। তো এখানে কি করতে হবে, দেখো সিম্পল ভাবে দেখতে গেলে এই অঙ্কটা একটু কঠিন কঠিন মনে হতে পারে, কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদের এখান থেকে 2 স্কোয়ার, এখানে দেখো প্রথমে আছে 1 স্কোয়ার, এখানে প্রথমে আছে 2 স্কোয়ার, তো এখানে দেখো প্রত্যেক যেটা রয়েছে সেটা আগে যেটা ছিল তার থেকে ডবল হয়ে গেছে। আগে 2 স্কোয়ার ছিল, এখানে 4 স্কোয়ার হয়ে গেছে, 3 স্কোয়ার ছিল 6 স্কোয়ার হয়ে গেছে, প্লাসে 10 স্কোয়ার ছিল, এখানে 20 স্কোয়ার হয়ে গেছে। তো সেখানে প্রত্যেকটা থেকে আমি যদি 2 স্কোয়ারকে কমন নিয়ে নিই, কমন নিয়ে নিলে দেখো এখানেও 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 একদম 10 স্কোয়ার পর্যন্ত পড়ে থাকছে। আর এর মাঝের যেটা বেরোলো সেটার মান দেখো এখানে অলরেডি প্রোভাইডেড 385, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 2 স্কোয়ার ইন্টু 385 বা 4 ইন্টু 385, 4 ইন্টু 385কে যদি আমি গুণ করি তাহলে কত পাচ্ছি আমি, 1540। অপশন নাম্বার বিতে রয়েছে। ঠিক আছে, তো এটাকে এইভাবে তো সাধারণত দেখে থাকবে যে এরকম যখন এই অঙ্ক থাকবে তার কোনো না কোনো মেথড তো থাকবে, যাতে আমরা কিছু না করে এখানে 1 স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার ইকুয়াল টু বার করার কোনো প্রয়োজন পড়বে না। এখান থেকে আমরা 2 স্কোয়ার কমন নিয়ে নেবো, 2 স্কোয়ার কমন নিলেই আমরা যেটা মাঝখানে থাকে যাচ্ছে সেটা হচ্ছে আগেরটার সাথে সমান, এবং তার মানটা আমরা বসিয়ে দিলে 2 স্কোয়ার ইন্টু 385 ইকুয়াল টু হচ্ছে 1540। নেক্সট রয়েছে, একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যই বিক্রয় করার দাবি করে, অর্থাৎ যে দামে কেনে সেই দামে বিক্রি করার দাবি করে, কিন্তু বেঠিক ওজনের বাটখারা ব্যবহার করে সে 1 কেজি পণ্যের পরিবর্তে 900 গ্রাম বেচে, তার লাভের শতকরা হার কত? তাহলে কি হচ্ছে, সে বলছে যে আমি 100 টাকায় জিনিসটা কিনে নিয়ে আসছি এবং 100 টাকাতেই বিক্রি করে দিচ্ছি, কিন্তু সে কি করে, 100 টাকায় যদি সে 1000 গ্রাম জিনিস পেয়ে থাকে যেটা ভ্যালু হচ্ছে 1 কেজি, সে 1 কেজির জায়গায় সে দিচ্ছে 900 গ্রাম। ঠিক আছে, তাহলে 900 গ্রাম দিচ্ছে 1000 গ্রামের জায়গায়, 1000 কেজি নয়, 1000 গ্রামের জায়গায়। তাহলে 1000 গ্রামের জায়গায় যদি 900 গ্রাম দিয়ে থাকে, তাহলে 900 গ্রাম দিয়ে সে 100 গ্রাম লাভ করছে। তাহলে 900-তে যদি সে 100 লাভ করে, তাহলে 100-তে সে কত লাভ করবে? সিম্পল, এটাই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে 900-তে যদি 100 লাভ করে, তাহলে 100-তে সে কত লাভ করবে? তাহলে 100/900 ইন্টু 100, এখানে শূন্যগুলি কেটে দাও, বা 100/9, বা হচ্ছে 9 11 99/91%। অপশন নাম্বার বিতে রয়েছে। ওকে, নেক্সট রয়েছে, কোনো একটি পরীক্ষায় পরীক্ষার্থীরা বাংলায় 17% এবং ইংরাজিতে 18% অকৃতকার্য হয়। যদি বাংলা এবং ইংরাজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয়, তবে উভয় বিষয়ে পাশের হার কত? অর্থাৎ কোন একটি পরীক্ষায় যেখানে 17% পরীক্ষার্থী বাংলায় ফেল করে এবং 18% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করে এবং 5% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে, তাহলে মোট উভয় বিষয়ে পাস করে কতজন? তাহলে দেখো প্রথমে এখানে কি বলে দিয়েছে, 17 জন বাংলাতে ফেল করেছে আর 18 জন ইংরাজিতে ফেল করেছে, তাহলে সেই হিসাবে আমি যদি টোটাল করে নিই তাহলে পেয়ে যাচ্ছি আমি 35 জন। কিন্তু এখানে আবার বলেছে 5 জন 100 জনের মধ্যে আর কি, 35 জন নয়, 35%। তাহলে এখানে 5% আবার কি বলেছে, উভয় বিষয় অকৃতকার্য আছে, মানে যারা এই বাংলা 17 জনের মধ্যেও আছে, ইংরেজি 18 জনের মধ্যেও রয়েছে, তাহলে এখান থেকে আমাকে যদি 5 বিয়োগ করে দিতে হবে, তাহলে আমি মোট অকৃতকার্য সংখ্যা পেয়ে যাব, তাহলে পেয়ে যাচ্ছি আমি 30%। তাহলে 30% হচ্ছে অকৃতকার্য। 30% যদি অকৃতকার্য হয়ে থাকে, তাহলে পাশের সংখ্যা কত হবে? 100 - 30 = 70%। তাহলে 70% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছিল। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে, এক ব্যক্তির ওজন 80 কিগ্রা, তিনি প্রাতঃভ্রমণ করে প্রতি 1 বছরের প্রারম্ভে যে ওজন থাকে তার 5% হ্রাস করলেন, 3 বছর পরে ওই ব্যক্তির ওজন কত হবে? এটাকে দুটো মেথডে করতে পারো। একটা, চক্রবৃদ্ধি সুদের যে হার রয়েছে সেটা হ্রাসের জন্য যেটা
যে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এই ফর্মুলাতে ফেলে করতে পারো, অথবা এটাতে যদি একটু টাফ লেগে থাকে তাহলে তোমরা সেই একই চলে আসে। যদিও এখানে কথা হচ্ছে প্রথমে ছিল 80 কেজি, প্রথম বছর পরে তার ওজন কি হয়েছে 5% কমে গেছে, মানে হয়ে গেছে 95/100 বা 95%। দ্বিতীয় বছর শেষে তার 95%, তৃতীয় বছর শেষে তার 95%। তাহলে এটাকে ক্যালকুলেশন করলেই আমরা আমাদের আনসার পেয়ে যাব। এখান থেকে 5 দিয়ে যদি কাটো, 5 19 95, 5 20 সব, এখানেও তাই সেম, 19/20 থাকবে পরে, 19/20 থাকবে পরে, একটা 20 এখানে চলে যাবে 4 দিয়ে। তাহলে এখানে আমি পাচ্ছি 4 দিয়ে, এটাকেও তুমি কেটে দিতে পারবে 5। তাহলে এখানে পাচ্ছি আমি 19 ইন্টু 19 ইন্টু 19 বা 19-এর কিউব বাই 5 20 100। এটা 19-এর কিউব কত? 19-এর কিউব হচ্ছে 6859/100। তাহলে এবার যদি আমি এখানে এটা কি তোমাকে একটু গুণটুকুই করতে হবে, 19 19 361, 361কে 19 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 68.59। তাহলে 3 বছর শেষে তার ওজন গিয়ে দাঁড়াবে 68.59 কিলোগ্রাম, যদি বছরের প্রথমে তার ওজন থেকে থাকে 80 কেজি এবং প্রতি বছর 5% করে হ্রাস হয়। নেক্সট রয়েছে, একটি রাবারের দড়িকে টেনে 40% বাড়ানো হলো এবং তারপর ছেড়ে দেওয়া হলো। দড়িটি পূর্বাবস্থায় ফিরে আসতে শতকরা কত দৈর্ঘ্য হ্রাস ঘটলো? অর্থাৎ একটা ছিল ধরে নাও 100% দড়িটার লেন্থ, সেটাকে তুমি কি করলে 40% বাড়িয়ে দিলে, মানে হয়ে গেল এখন 140%। এবার তাকে আবার পূর্বাবস্থায় যদি ফিরে আসতে হয় কত কমাতে হবে? 40%ই কমাতে হবে, তবেই সে 100-তে ফিরে আসবে, মানে 40 কমাতে হবে। তাহলে 140% থেকে যদি 40 কমাতে হয় তাহলে 100-তে কত কমাতে হবে, সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তাহলে পাবো আমি 100/140 গণিত 40। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি এখানে? 5 দিয়ে 5 8 40, এটা না 5 দিয়ে কাটবে না, ছেড়ে দাও। এখানে 0 0 একটা কেটে দাও, এখানে 2 দিয়ে কাটো 20, 2 দিয়ে কাটো এখানে 7, তাহলে 20 10 হচ্ছে 200/7। তাহলে 200/7 যদি হয়, হলে এটাকে যদি আমি পূর্ণ করি তাহলে 28 পূর্ণ 4/7%। তাহলে তাকে কত হ্রাস করতে হচ্ছে? 28 পূর্ণ 4/7%। অপশন নাম্বার ডিতে রয়েছে, এটাকে সিম্পল পূর্ণ করে দিতে হবে। নেক্সট রয়েছে কি, সরল সুদে একটি মূলধন 3 বছরে সুদে আসলে 6,900 টাকা এবং 6 বছরে 7,800 টাকা হয়, সুদের শতকরা পরিমাণ কত? তাহলে সরল সুদে একটা মূলধন কি হচ্ছে 3 বছরে সুদে আসলে 6,900 টাকা আর 6 বছরে সুদে আসলে 7,800 টাকা, অর্থাৎ 6 বছর শেষে সুদ প্লাস প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, মানে সুদ প্লাস আসল হচ্ছে 7,800, আর 3 বছর শেষে সুদ আসলে হচ্ছে 6,900। তাহলে এটাকে যদি আমি অপনয়ন করে দিই বা বিয়োগ করে দিই তাহলে আমি পিটা কেটে চলে যাবে, 6 বছরের যে সুদ থাকছে সেই সুদ থেকে 3 বছরের যে সুদ সেটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 3 বছরে সুদ সেটা আমি পেয়ে যাব, যেটা হচ্ছে 100 আর 1 800 900 টাকা। তাই 3 বছরে যদি 900 টাকা হয়ে থাকে তাহলে এক বছরে সুদ হচ্ছে কত? 300 টাকা। তাহলে 3 বছরের সুদ এখানে 900 টাকা পেয়েছি, 3 বছরের সুদ আসল হচ্ছে 6,900 টাকা, তাহলে আসল কত? 6,900 মাইনাস 900 সমান হচ্ছে 6,000 টাকা। তাই 6,000 টাকা যদি হয়ে থাকে আসল, আর এক বছরের সুদ যদি হয়ে থাকে 300 টাকা, তাহলে সুদের হার কত? 300/6000 ইন্টু 100। এখানে দুটো শূন্য কেটে দাও, এখানকার একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দাও, এখানে 3 কেটে 2 দিয়ে, 2 কেটে 5 দিয়ে, তাহলে পাচ্ছি আমি 5%। তাহলে সুদের হার ছিল 5%, অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট রয়েছে 5.3 এর মাথায় পৌনঃপুনিক বা আবৃত দশমিক প্লাস 3 ইন্টু 25, যার মাথায় দুটোরই মাথাতে রয়েছে আবৃত দশমিক, প্লাস 12.1 যার মাথায় পৌনঃপুনিক, এর মান কোনটি হবে? দেখো এটাকে তোমরা বিভিন্ন রকম ভাবে করতে পারো। এক হচ্ছে
এইভাবে ভাঙতে পারো যে 5.3 মাথায় পৌনঃপুনিক যেটা রয়েছে সেটাকে তুমি এইভাবে করতে পারো 53 - 5/9 জি, এইভাবে করতে পারো। ঠিক আছে, এইভাবে করে করে তুমি ভাঙতে পারো। তাহলে এখান থেকে যদি 5 দিয়ে বাদ দিয়ে দাও তাহলে 48/90 পেয়ে যাচ্ছ, এরকম পাচ্ছ। 9 হবে, 48/9 পাচ্ছ। তাহলে এরকম যদি হয়ে থাকে তাহলে আমরা কি করবো এবার, সেটাকে এরকম না, এখানে পূর্ণ সংখ্যা যেগুলোকে রয়েছে সেগুলোকে আমি আলাদা করে নেবো ফার্স্টে। যেমন আমি এখান থেকে এটাকে লিখতে পারি 5 + 0.3 মাথায় পৌনঃপুনিক, প্লাস এখানে আমি 3 + 0.25 তার মাথায় পৌনঃপুনিক, প্লাস 12 + 0.1 এর মাথায় পৌনঃপুনিক। এটা তো আমি লিখতে পারি, তাই না? এবার পূর্ণ সংখ্যা যেগুলো রয়েছে সেইগুলোকে আমি আগে যোগ করে নেবো। 5 আর 3 8 আর 12 20, 20 প্লাস এবার পৌনঃপুনিক যেগুলো রয়েছে দেখো 3/9 প্লাস 25/99 প্লাস 1/9, এটাকে আমি করব। এটাকে করলে পাচ্ছি আমি 20 প্লাস এটা 99ই এলসিএম থাকবে, তাহলে পাচ্ছি 11, 3 11 33 প্লাস 25 প্লাস 11 যোগ করলে 20 প্লাস কত পাচ্ছি আমি 33 আর 11 44, 44 আর 25 হচ্ছে 69/99, 69/99। তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে 69/99 যেটা রয়েছে সেটাকে আমি আবার এরকম লিখতে পারি 0.69 এর মাথায় পৌনঃপুনিক লিখে দিতে পারি তো। তাহলে সেটা করে দেবো এখান থেকে, তার 20 প্লাস 0.69 এর মাথায় পৌনঃপুনিক বা যোগ করে আমি পাচ্ছি 20.69 মাথায় পৌনঃপুনিক। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে কোনো আসল 8 বছরে 3 গুণ হয় তাহলে কত বছরে তা 5 গুণ হবে। তাহলে কি হচ্ছে, আসল তুমি 100 টাকা রেখেছিলে, সেটা হয়ে গেল 3 গুণ মানে 300 টাকা। কতদিন সময় লাগলো তার জন্য? 8 বছর সময় লাগলো। তাই 100 টাকাকে 300 টাকা হতে গেলে বাড়তে হচ্ছে কত টাকা? 200 টাকা বাড়তে হচ্ছে। 200 টাকা বাড়তে সময় লাগছে কত? 8 বছর। তাই 200কে 8 দিয়ে ভাগ করে দাও। 8 দিয়ে ভাগ করলে কত পাচ্ছ এখানে? 8 25। তাহলে সুদের হার পেয়ে গেলে 25%। এবার বলেছে 5 গুণ হতে হবে। 5 গুণ যদি হতে হয় 100 টাকাকে কত হতে হবে? 500 টাকা। সেক্ষেত্রে বাড়তে কত হবে? সেক্ষেত্রে বাড়তে হবে 100 থেকে 500 যেতে গেলে 400 টাকা বার করতে হবে, বাড়তে হবে। তাহলে 400 যদি বাড়তে হয় 25% হারে সময় কত লাগবে? 25কে ভাগ করে দাও 4 4 16 বছর। তাহলে 5 গুণ হতে সময় লাগবে 16 বছর। অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট রয়েছে 3969কে যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ ঘনরাশি হয় তা হলো কি? তাহলে এখানে 3969 এটা একটা পূর্ণ ঘনরাশি নয় বলেছে, তো এটাকে কত ছোট সব থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়ে গুণ করলে এটা পূর্ণ ঘনরাশি হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে শুরু করব। 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 3 9, 3 2 6, 3 3 আবার এটা 3 দিয়ে যাবে কি? হ্যাঁ চলে যাবে। 3 4 12, 1 2, 3 4 12, 3 1 3। এটা কত দিয়ে যাবে? এটা 21 দিয়ে চলে যাবে, তাই না? 3 দিয়ে দিচ্ছি আমি, 3 দিয়ে 63, সরি 3 দিয়ে যাবে 147, 3 1 3, 1 4, 3 4 12, 3 7 21, 147। এটা করতে আবার 7 দিয়ে চলে যাবে, 3 দিয়ে যাবে, 3 দিয়ে 3 4 12, 3 9 27, এটা 7 × 7। তাহলে দেখো কটা থাকছে এখানে? দুটো 4টে 3, দুটো 7 থাকছে। তাহলে ঘন রাশি বলেছে, তাহলে 3টে 3 এখানে ধরে নাও। তাহলে এখানে একটা 3 রয়েছে, তাই না? তাহলে একটা 3 রয়েছে আর এখানে কি রয়েছে? দুটো 7 রয়েছে। তাহলে আমার এখানে আরো একটা 7 লাগলে তবে 3টে 7 হবে, আর এখানে আরো দুটো 3 লাগবে তবে 3টে 3 হবে, তাই না? তাহলে আমাকে এক্সট্রা আরো দুটো 3 একটা 7 গুণ করতে হবে। যদি গুণ করতে হয় তাহলে আমাকে কত গুণ করতে হবে? 3 3 9 7 63। তাহলে আমাকে ক্ষুদ্রতম সংখ্যা 63 দিয়ে গুণ করতে হবে, তবে এই সংখ্যাটি একটি পূর্ণ ঘনরাশি হবে। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে যদি 10 জন পুরুষ বা 15 জন স্ত্রীলোকের একটি কাজ সম্পূর্ণ করতে 12 দিন সময় লাগে তবে 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রীলোকের সেই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? ঠিক আছে, এখানে কি বলেছে? 10 জন পুরুষ বা 15 জন মহিলা। এই কথাটা একটু লক্ষ্য করবে, সাধারণত এইগুলোকে আমরা মিস করে যাই, নিয়ে অঙ্কটাকে ভুলে চলে আসি বা ছেড়ে চলে আসি। 10 জন পুরুষ বা 15 জন স্ত্রীলোকের কাজটি সম্পূর্ণ করতে 12 দিন সময় লাগে। তা 10 জন পুরুষ যা কাজ করে 15 জন মহিলাও তাই কাজ করে, তাই না? 10 জন পুরুষ যদি 15 জন মহিলা হয়ে থাকে তাহলে এখানে কতজন পুরুষের কথা বলেছে? এখানে 6 জন পুরুষের কথা বলেছে, তো সেই 6টাকে আমি কনভার্ট করে নেবো মহিলাতে।
তাহলে আমরা বলতে পারি যে 10 যদি মানে 1.5 গুণ হয়েছে না, 1.5 দিয়ে গুণ হয়ে গেছে, তাহলে 6 জন পুরুষ কত হবে, 6কে 1.5 দিয়ে গুণ হয়ে যাবে, মানে 9 জন মহিলা হয়ে যাবে। 9 জন মহিলা যদি হয়ে যায় তাহলে এই 6 জন পুরুষের জায়গায় আমি 9 জন মহিলা বসিয়ে দেবো। তাহলে প্রথমেরটাকে আমি মহিলা ধরে করবো যে 15 জন মহিলার সময় লাগতো 12 দিন, দ্বিতীয় ক্ষেত্রে এখানে 11 জন মহিলা রয়েছে, 6 এর বদলে আমি 9 জন মহিলা ধরে নিলাম, তাহলে 11 আর 9 20 হয়ে যাচ্ছে, তাহলে 20 জন মহিলার কাজটি করতে সময় লাগবে কত, তাই না? তাহলে অবশ্যই কম সময় লাগবে, কারণ লোক বেড়ে গেছে, বেড়ে যদি যায় তাহলে ওপরে ছোটটা বসবে, 15/20 ইন্টু 12। এটা 5 দিকে দাও, 5 3 5 4, 4 3 12, মানে হচ্ছে 3 3 9 দিন। তাহলে 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রী লোকের সেই কাজটি শেষ করতে লাগবে 9 দিন। অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট রয়েছে, একটি ট্রেন 165 মিটার দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করে 18 সেকেন্ডে এবং 120 মিটার দীর্ঘ আর একটি স্টেশন অতিক্রম করে 15 সেকেন্ডে। তাহলে ট্রেনটির গতিবেগ কত? ওকে, এটাও ঠিক ওই সুদের মতো, সুদ আসলের যে অঙ্কটা এসেছিল কিছুক্ষণ আগে তোমাদের করলে, যে এত বছরে সুদ আসল এত হয়, এত বছরে সুদ আসল এত হয়, ঠিক সেই রকম এখানে আমরা কি জানি, যখন কোন একটি ট্রেন একটা সেতুকে অতিক্রম করে তখন সে সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য দুটো একসাথে অতিক্রম করে। তাহলে এখানে কি বলেছে 18 সেকেন্ডে, তাহলে 18 সেকেন্ডে সে কি কতটা পথ যাচ্ছে, 165 মিটার যাচ্ছে, তার সাথে নিজের লেন্থও যাচ্ছে। আবার অন্যদিকে এখানে কি বলেছে 15 সেকেন্ডে সে 120 মিটার একটা সেতু অতিক্রম করছে, তার সাথে নিজের লেন্থ অতিক্রম করছে। যদি আমি বিয়োগ করে দিই তাহলে নিজের লেন্থে দেখো বাদ চলে গেল, এখানে পেয়ে যাচ্ছি আমি 3 সেকেন্ডে সে কতটা পথ যাচ্ছে, 165 থেকে 20 বিয়োগ করে দাও, তাহলে 45 মিটার। তাহলে এইটা হচ্ছে তার গতিবেগ, 3 সেকেন্ডে 45 মিটার। তাহলে এটা উপরে 45, নিচেতে 3 লিখে দাও। এটাকে কিলোমিটার প্রতি ঘন্টাতে আমাকে অ্যান্সার চেয়েছে, কিলোমিটার প্রতি ঘন্টাতে অ্যান্সার চাইলে, সরি এটা কিন্তু রাইট উত্তর বলছি না আমি, তাহলে কিলোমিটার প্রতি ঘন্টাতে অ্যান্সার চাইলে আমাকে কি করতে হয়, এটাকে 18/5 দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে এটাকে 3 6 18, 5 9 45, তাহলে 6 9 54 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ট্রেনটির গতিবেগ হচ্ছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট রয়েছে, পরপর 7টি যুগ্ম সংখ্যার গড় 36, তাহলে এই সংখ্যাগুলির দ্বিতীয় এবং ষষ্ঠ সংখ্যা দুটির যোগফল কত? দেখো এখানে পরপর 7টি সংখ্যা বলেছে, তাই না, যেমন 1 2 3 4 এরকম, কিন্তু তারপর আর একটা বলে দিয়েছে যুগ্ম সংখ্যা, মানে কিরকম 2 4 6, আর পরপর যুগ্ম সংখ্যা বলেছে এরকম হবে। এবার বলেছে যুগ্ম সংখ্যা, তাহলে এক্ষেত্রে দেখো যখন 7টি এটা বিজোড় সংখ্যা থাকবে তখন তাদের গড় কি হবে, ঠিক মাঝের সংখ্যাটা হবে, যেমন 2 4 6 8 10 যদি হয়, এদের তুমি যদি গড় করো তাহলে 6 আসবে, অর্থাৎ মিডিল ভ্যালু যেটা রয়েছে পরপর যদি হয়ে থাকে তাহলে যোগ করলে তুমি যদি ভাগ করো আবার একে, এবং সেটা যদি বিজোড় সংখ্যায় হয়ে থাকে তাহলে মাঝখানের যে মানটা রয়েছে সেটাই তাদের এভারেজ হবে। এবার এখানে কি বলে দিয়েছে, সেরকম 7টি পরপর যুগ্ম সংখ্যার এভারেজ হচ্ছে 36, তাহলে 36 হচ্ছে সেটা এভারেজ, যেটা হচ্ছে মিডিল ভ্যালু। তাহলে এরপরে থাকছে কি, এইদিকে 3টে, এইদিকে 3টে থাকবে, তাহলে পরপর যুগ্ম বলেছিল মানে এদিকে থাকবে 38 40 42, আর এদিকে থাকবে 34 32 আর 30। তাহলে পরপর সংখ্যাগুলো পেয়ে গেলাম আমি। পরপর সংখ্যা যদি পেয়ে গিয়ে থাকি তাহলে সংখ্যাগুলি দ্বিতীয় এবং ষষ্ঠ সংখ্যার যোগফল চেয়েছে, তাই দ্বিতীয় এবং ষষ্ঠ হচ্ছে 32 এবং 40। 32 এবং 40 যদি আমি এবার যোগ করি তাহলে কত পাচ্ছি, 40 প্লাস 32 মানে হচ্ছে 72। অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট কি রয়েছে, একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে, অর্ধপূর্ণ হলে একই রকম আরো 3টি নল খুলে দেওয়া হয়, ট্যাঙ্কটি পূর্ণ করতে মোট কত সময় লাগবে? অর্থাৎ একটি নল কোনো একটি ট্যাঙ্কে 6 ঘন্টায় পূর্ণ করতে পারে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে একটা নল যেটা রয়েছে সে কি করছে 6 ঘন্টায় পূর্ণ করতে পারছে, তাই তো, 6 ঘন্টা সময় নিচ্ছে। আর অর্ধপূর্ণ যখন হচ্ছে তখন তার মানে কি অর্ধেক সে ভর্তি করে ফেলেছে, এটাতে এক অংশ ভর্তি করতে পারে, তাহলে অর্ধেক যদি সে ভর্তি করে ফেলে তাহলে তার অর্ধেক করতে সময় লাগবে কত, তাহলে হাফ কাজ হয়ে থাকছে, হাফ কাজ হয়ে যদি যায় তাহলে তার আর দেখো তার 3 ঘন্টার কাজ বাকি থাকছে, তাই না, তাহলে হাফ ভর্তি করতে সময় লাগছে 3 ঘন্টা একটা নলের, কারণ সে 6 ঘন্টায় সম্পূর্ণ করেছে বলেছে। তখন কি করেছে, সেরকম আরো 3টি নল খুলে দেওয়া হলো, তাহলে আরো 3টি নল যদি খুলে দেওয়া হয়, যেখানে একটা 3টে মানে যে কাজটা বাকি আছে সেই কাজটা কি লাগছে, একটা নলের 3 ঘন্টা সময় লাগছে, শেষ করতে সময় লাগবে, সেই জায়গায় যদি আরো 3টে নল খুলে দিই তাহলে আমার 4টে নল হয়ে যাবে, তাই 4টে নলের কত সময় লাগবে, অবশ্যই কম সময় লাগবে না, এটা 3 ঘন্টা, তাহলে সময় লাগবে কত, 3 ঘন্টা বাই 4,
এবার ঘন্টা থেকে 4 দিয়ে ভাগ করলে এটাকে মিনিটে কনভার্ট করে নাও। 3 6 180 মিনিট বাই 4, 180কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে পাচ্ছ 45 মিনিট, তাই না? তাহলে সময় কত লাগবে? 45 মিনিট। তাহলে ট্যাঙ্কটি পূর্ণ করতে মোট কত সময় লাগলো? প্রথমে একটা নল হাফ ভর্তি করেছিল, তখন তার সময় লেগেছিল 3 ঘন্টা, আর বাকি অর্ধেকটা, বাকি 3টে নল যখন খুলে গেল তখন মোট 4 জন মিলে সময় নিল 45 মিনিট। তাহলে মোট সময় লাগলো কত? 3 ঘন্টা প্লাস 45 মিনিট, মানে হচ্ছে 3 ঘন্টা 45 মিনিট। অপশন নাম্বার বিতে রয়েছে। দেখো এই অঙ্কটা খুব সহজ, একটু বোঝানোর জন্য এত কিছু করে বলা, নাহলে অঙ্কটা হয়তো 1 মিনিটও লাগবে না, 10 সেকেন্ডের অঙ্ক। নেক্সট রয়েছে একটি আয়তকার বক্সের মাপ 8 সেমি, 6 সেমি এবং 2 সেমি হলে ওই বক্সের দীর্ঘতম যে পেন্সিলটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত? অর্থাৎ আমি যদি বক্সটাকে অঙ্কন করার চেষ্টা করি, এরকম, তাহলে এই বক্সটার মধ্যে এর বক্সটা কি হচ্ছে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার, যেটি হচ্ছে কি এর হাইট, উইথ আর লেন্থ। ঠিক আছে, তিনটে। তো যে কোনো যেটা খুশি ধরতে পারো, এবং সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে এর মধ্যে যেটা দীর্ঘতম থাকবে সেটা হচ্ছে কি হচ্ছে এই টপ থেকে এই পয়েন্ট পর্যন্ত করতে পারো, অথবা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হতে পারে, যে সব থেকে লম্বা যেটা থাকবে, বা এখান থেকে এদিকে, বা এখান থেকে এখানে, এটা। তো সেটা আমরা বার করব কিভাবে? সেটা বার করতে হয়, বা সব থেকে দীর্ঘতম যেটা রয়েছে, অ্যাকচুয়ালি এটা কর্ণ, যেটা কি বার করব? আন্ডার রুট দৈর্ঘ্য স্কোয়ার মানে হচ্ছে 8 স্কোয়ার, প্লাস প্রস্থ স্কোয়ার মানে 6 স্কোয়ার, প্লাস উচ্চতা স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার, এটা। তাহলে সমান পেয়ে যাচ্ছে আমি কত? 64 প্লাস 36 প্লাস 4, যোগ করলে আমি পাচ্ছি 34, 64, 36, 104, 104, যেটাকে যদি আমি পূর্ণবর্গ করি তাহলে আমি পাই যাচ্ছি 10.19 সামথিং, যেটাকে আমি অ্যাপ্রক্সলি লিখতে পারি 10.2 সেন্টিমিটার। অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট কি রয়েছে, যে একটি দুধের পাত্রে 3/5 অংশ ভর্তি আছে, যখন সেটির থেকে 20 লিটার দুধ বার করে নেওয়া হয় তখন পাত্রটি 7/12 ভাগ ভর্তি থেকে যায়। এই পাত্রটির ধারণ ক্ষমতা কত? অর্থাৎ একটা দুধের পাত্রের ধারণ ক্ষমতা আমরা জানি না, তার যখন 3/5 অংশ ভর্তি রয়েছে তখন তুমি যদি আরো 20 লিটার দুধ ঢেলে দাও বা বার করে নাও সেখান থেকে, তাহলে 7/12 থেকে যাচ্ছে। অর্থাৎ আমি যদি ধরে নিই যে তার ক্যাপাসিটি হচ্ছে x লিটার, তাহলে 3/5 অংশ যখন ভর্তি রয়েছে মানে ভর্তি রয়েছে 3x/5 লিটার রয়েছে, এবং সেখান থেকে যখন আমি 20 লিটার বার করে নিচ্ছি তখন হয়ে যাচ্ছে 7x/12। ক্লিয়ার? তাহলে যদি আমরা এদিকে সাইড চেঞ্জ করে নিই তাহলে আমি পেয়ে যাচ্ছি 3x/5 মাইনাস 7x/12 ইকুয়াল টু 20। এটাই আমাদের শর্তানুসারে বা সমীকরণ যেটা আসবে। 5 12 লসাগু হবে 60, 12 3 12 36x মাইনাস 5 7 35x ইকুয়াল টু 20। তাহলে এখানে বিয়োগ করলে আমি শুধু এক্সই পাচ্ছি, আর এদিকে 60 20 গুণ করলে 6 2 1200, তাহলে এক্স ইকুয়াল টু 1200 লিটার। আমরা বলতে পারি তাহলে ট্যাঙ্কটির ক্যাপাসিটি ছিল 1200 লিটার। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট কি রয়েছে, এক্স এবং ওয়াই একসঙ্গে 12 দিনের মধ্যে একটি কাজ শেষ করে দেয়। এক্স একা এই কাজটি 20 দিনের মধ্যে সেরে ফেলতে পারে। যদি প্রতিদিনই এক্স অর্ধ দিবসের জন্য কাজ করে তাহলে এক্স এবং ওয়াই একসাথে মিলে কাজটি শেষ করতে কত সময় নেবে? কি বলেছে প্রথমে, যে এক্স এবং ওয়াই সেই কাজটি করে 12 দিনের মধ্যে। এক্স প্লাস ওয়াই যখন করছে তারা 12 দিনে কাজটি কমপ্লিট করছে। এক্স যখন একা করছে তখন সে কাজটি করতে সময় নিচ্ছে 20 দিন। ঠিক আছে, তাহলে তাদের আমি 20 আর 12 এলসিএম করে নাও, তাহলে আমি 60 করতে পারি, যেখানে এক্স ওয়াই দুজন মিলে করছে 5 ইউনিট করে, আর এক্স একা করছে 3 ইউনিট করে, তাহলে ওয়াই করছে 5 - 3 মানে 2 ইউনিট করে। ঠিক আছে, তাহলে ওয়াই করছে কত করে? 2 ইউনিট করে। এবার কি বলেছে, যদি প্রতিদিন এক্স অর্ধ দিবসের জন্য কাজ করে, অর্ধ দিবসের জন্য কাজ যদি করে তাহলে আমরা কি করব? তাহলে এক্স কত করছে? 3 করছে একদিনে, তাহলে অর্ধ দিবসে করবে 3/2 ইউনিট বা 1.5 ইউনিট, তাই তো? আর তখন তাহলে তারা এক্স এবং ওয়াই একসাথে, এবার ওয়াই প্রতিদিন করছে 2 ইউনিট, তখন এক্স প্লাস ওয়াই কি করবে, মানে x/2 প্লাস ওয়াই এরা কত করছে? তখন 1.5 প্লাস 2 মানে হচ্ছে 3.5 ইউনিট। তখন তারা 3.5 ইউনিট কাজ করছে ডেলি। তখন সময় মোট কাজ কত আছে? 60 ইউনিট, আর তখন তাদের সময় লাগবে 60/3.5, তাই তো? এটা 5 দিয়ে যদি কেটে দাও, 5 12 60, এটাকে 5 দিয়ে করলে 0.7, বা এখানে 120/7 পাচ্ছ।
120/7 থাকে, 7 1 কে 7, 5 7 7 49, 1/7, 17 পূর্ণ 1 7 দিন সময় লাগবে। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে একটা মান নির্ণয় বা সিম্পলিফিকেশন, x⁻⁻5 বাই x⁻−3 ইন্টু x⁵ বাই x⁵। তো এটা অঙ্কটা দেখতে যতটাই কঠিন, অঙ্কটা ঠিক ততটাই সহজ। এখানে আমরা কি জানি যে যখন বেস সেম থাকে, যেমন a স্কোয়ার ইন্টু a স্কোয়ার, তখন কি হয়, বেস যখন সেম দুটোরই a রয়েছে যেমন, তখন পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায় গুণের ক্ষেত্রে, আর ঠিক অনুরূপভাবে ভাগ যখন থাকে তখন পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যায় বেস সেম থাকার ক্ষেত্রে। এখানে কি আছে, x⁻⁻5 x⁻−3, বেস সেম আছে, এখানে আছে ভাগ সম্পর্ক, তাহলে বিয়োগ হয়ে যাবে, আমরা লিখতে পারি x⁻−5 -3 গুণ, এখানেও ঠিক তাই অনুরূপভাবে x⁵ -3। এখান থেকে দেখো আমি কি পাচ্ছি, x⁻² ইন্টু x² বা x²। এটা যদি হয়ে থাকে, এখানেও তাই বেস সেম রয়েছে, তাহলে যোগ হয়ে যাবে এবার, তাহলে x⁻² প্লাস 2 বা x⁻0, যে কোনো 2⁻0 ভ্যালু হচ্ছে 1। অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 80 মিটার ও 90 মিটার, ওরা যথাক্রমে 10 মিটার প্রতি সেকেন্ড এবং 7 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হলে কত সময়ে পরস্পরকে অতিক্রম করবে। 18 নম্বর অঙ্ক, ভালো করে পড়ে নাও। এখানে আপেক্ষিক গতিবেগের কাজ রয়েছে, যে দুটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার এবং 90 মিটার, তারা যথাক্রমে 10 মিটার প্রতি সেকেন্ড এবং 7 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হচ্ছে। অর্থাৎ একটা ট্রেন রয়েছে, এটা হচ্ছে 80 মিটার আর এটা রয়েছে 90 মিটার। ওকে, এটা রয়েছে 90, এটা রয়েছে 80। এর গতিবেগ হচ্ছে 10 মিটার প্রতি সেকেন্ড, এর গতিবেগ হচ্ছে 7 মিটার প্রতি সেকেন্ড। তাহলে তারা একে অপরকে তোমার কতক্ষণে অতিক্রম করবে। একে অপরকে অতিক্রম করতে গেলে আলটিমেটলি তাদেরকে যেতে কত পথ হবে, পুরো পথটা মানে হচ্ছে 80 প্লাস 90 মানে 170 মিটার। আর যখন তারা একে অপরের বিপরীতে যাবে তখন দুজনের গতিবেগ কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাই না? একে অপরের দিকে বিপরীত দিকে যখন আমরা থাকি তখন আপেক্ষিক গতিবেগে কি হয়, একে অপরের যোগের গতিবেগ যোগ হয়ে যায়। তাহলে এখানে আপেক্ষিক গতি হয়ে যাবে কত, 10 + 7 মানে হচ্ছে 17 মিটার প্রতি সেকেন্ড হয়ে যাবে। তাহলে 17 মিটার প্রতি সেকেন্ডে আমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 170 মিটার, সময় কত লাগবে, 170/17 সমান হচ্ছে 10 সেকেন্ড। তাহলে তাদের সময় লাগবে একে অপরকে অতিক্রম করতে 10 সেকেন্ড। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে 126 টাকা প্রতি কেজি ও 135 টাকা প্রতি কেজি মূল্যের দুই প্রকার চা তৃতীয় প্রকার অপর একটি চায়ের সাথে 1:1:2 অনুপাতে মিশ্রিত করা হলো। যদি মিশ্রিত চায়ের মূল্য প্রতি কেজি 153 টাকা হয়, তবে তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজির মূল্য কত ছিল? ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, প্রথম প্রকার যেটা 126 টাকা কেজি সেটাও 1 অনুপাতে নিলাম, দ্বিতীয় প্রকার যেটা 135 টাকা কেজি সেটাও 1 অনুপাতে নিলাম, তৃতীয় প্রকার যেটার দাম আমাকে বার করতে হবে সেটা 2 অনুপাতে নিলাম। ঠিক আছে, নিয়ে কি করেছি, যে মিশ্রিত চাটা আমি বানিয়েছি, তার কেজি হচ্ছে 153 টাকা কেজি। ওকে, এখানে মোট হচ্ছে কত, দেখো 1 কেজি প্রথম প্রকার নিলে 126 টাকা, দ্বিতীয়টা 1 কেজি নিলে মানে হচ্ছে 135 টাকা, তৃতীয়টা 2 কেজি নিয়েছো মানে জানি না আমি, ধরে নাও 2x টাকা। তাহলে মোট আসছে কত কেজি, দ্বিতীয়টা প্রথমটা 1 কেজি, দ্বিতীয়টা 1 কেজি 2 কেজি আর তৃতীয়টা 2 কেজি, টোটাল 4 কেজি। তাহলে একে 4 দিয়ে ভাগ করলে আমরা এর 1 কেজির দাম পেয়ে যাব, যেটা এখানে দিয়ে দিয়েছে 153 টাকা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ। তাহলে যোগ করতে পারি এখানে 126 + 35 মানে হচ্ছে 261 প্লাস 2x ইকুয়াল টু 153 ইন্টু 4, বা এটা যদি গুণ করে নিই তাহলে পেয়ে যাচ্ছি 612। তাহলে 2x ইকুয়াল টু কত, 2x ইকুয়াল টু 212 থেকে 612 থেকে 261 বাদ দিয়ে দাও, তাহলে পাচ্ছি 1, 6 5 3 351। তাহলে x এর কত হচ্ছে, x ইকুয়াল টু 351/2 মানে 350 কে ভাগ করলে 175, তাহলে 175 টাকা 50 পয়সা। অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে কি, 3 জন পুরুষ অথবা 6 জন স্ত্রী লোক আলাদাভাবে একটি কাজ 20 দিনে করতে পারে। 12 জন পুরুষ ও 8 জন স্ত্রী লোক এই কাজটি কত দিনে করতে পারবে? সেম অঙ্ক আর একবার, এখানে কি আছে, 3 জন পুরুষ অথবা 6 জন স্ত্রী লোক,
মানে 3 জন পুরুষের যা ক্ষমতা 6 জন স্ত্রীলোকেরও তাই ক্ষমতা। তাহলে এখানে কি আছে, 12 জন পুরুষের কথা বলেছে, তাহলে 12 জন পুরুষ যদি হয়ে থাকে তাহলে তাদের স্ত্রীলোক যে ডবল হয়ে গেছে, এখানে 2 দিয়ে গুণ, একেও 2 দিয়ে গুণ করে 24 জন স্ত্রী হয়ে যাবে। 24 জন স্ত্রী যদি হয়ে যায় তাহলে এখানে আরো আছে 8 জন। তাহলে প্রথমটাতে কি হয়েছে, 6 জন স্ত্রী লোকের কাজ করতে সময় লেগেছে 20 দিন, তাহলে 6 জনের সময় লেগেছে 20 দিন, তাহলে আর দিকে 8 আর দিকে 24 যোগ করলে পাচ্ছ 32 জন স্ত্রী লোক, তাহলে 32 জনের সময় লাগবে কতদিন, এটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কত পাচ্ছি এখানে, কম সময় যেহেতু লাগবে, লোক যেহেতু বেড়ে গেছে, তাহলে 6/32 গুণিত 20, তাই তো। এখানে আমি কি ভাগ করতে পারি, 4 দিয়ে এটা 5, 4 দিয়ে এটা 8, এটাকে 2 দিয়ে 4, 2 দিয়ে 3, তাহলে হচ্ছে 15/4, 15/4 যদি হয়ে থাকে তাহলে 3 পূর্ণ 3/4 দিন। ঠিক আছে, এবার তুমি বলতে পারো যে দুই ক্ষেত্রে আমরা পুরুষ সমান স্ত্রী, স্ত্রী কেন করে নিলাম। তুমি চাইলে স্ত্রীকেও পুরুষ করতে পারো, অর্থাৎ এখানে 8 জন যে স্ত্রী লোক আছে সেই 8 জন স্ত্রীকে, যেহেতু 6 জন স্ত্রী মানে 3 জন পুরুষ, তাই 8 জন স্ত্রী মানে হয়ে যাবে 4 জন পুরুষ। সেটাও তুমি করতে পারো, যে তখন এরকম হয়ে যাবে যে 3 জন পুরুষের সময় লাগছে 20 দিন, তাহলে এদিকে 8 জনের জায়গায় হয়ে যাবে 4 জন, ওইদিকে থাকছে 12 জন, 12 তাহলে 16 জন পুরুষের সময় লাগবে কত, একই অ্যান্সার আসবে, কোনো সমস্যা নেই। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে, একজন ব্যবসাদার একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করেন। যদি জিনিসটি আরো 112 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার লাভ হতো 5%। জিনিসটির ক্রয় মূল্য কত টাকা। তাহলে কি হচ্ছে, 20% ক্ষতিতে যখন বিক্রি করছেন, মানে যদি ধরে নাও এক জিনিসটার দাম 100 টাকা হয়, তার মানে তাকে 80 টাকায় বিক্রি করতে হবে, মানে 80% আমি বলে দিচ্ছি। তাহলে 80% বিক্রি করলে তার 20% ক্ষতি হচ্ছে। কিন্তু যদি তিনি 112 টাকা বেশিতে বিক্রি করতেন তার 5% লাভ হতো। 5% লাভ বলতে 100 টাকাটা 105% বিয়োগ যোগ হতো, বিক্রি হতো। তাহলে এখান থেকে ডিফারেন্স কত তৈরি করছে, এখানে 80 থেকে 105, 25 ডিফারেন্স তৈরি করছে 25%-এর, 25%-এর ডিফারেন্স তৈরি করছে কত টাকা, 112 টাকা। তাহলে আমরা চাই 100%, ক্রয় মূল্য চেয়েছে, 4 গুণ হয়ে যাবে সিম্পল, 4×12 48, 448 টাকা। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট হচ্ছে, স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 8 কিলোমিটার প্রতি ঘন্টা। স্থির জলে 24 কিলোমিটার যেতে নৌকাটির সময় কত নেবে। তাহলে এখানে কি হচ্ছে ব্যাপারটা, সেই দুটি সংখ্যার যোগফল এত, দুটি সংখ্যার বিয়োগফল এত, সেই কাজ করবে। ওকে, যেখানে কি আছে, স্রোতের অনুকূলে, ধরে না নৌকার গতিবেগ হচ্ছে এক্স আর স্রোতের গতিবেগ হচ্ছে ওয়াই, তাহলে স্রোতের অনুকূলে যখন যাবে তখন দুটোর গতিবেগ যোগ হয়ে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল টু হচ্ছে কত, 12 কিলোমিটার। আর অন্যদিকে স্রোতের গতিবেগ, নৌকার গতিবেগ বিয়োগ স্রোতের যখন প্রতিকূলে যাবে তখন চাচ্ছে তার 8। এরকম যদি হয়ে থাকে তাহলে আমরা কি জানি, সবসময় নৌকার গতিবেগটা তো বেশি হয়, তাহলে নৌকার বেশি যেটা সেটা ইকুয়াল টু হবে কি, যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 12 + 8/2 মানে হচ্ছে 20/2, মানে হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তাই তার নৌকাটির গতিবেগ কত হচ্ছে, 10 কিলোমিটার প্রতি ঘন্টা। সেটা যদি হয় স্থির জলে সে সেই গতিবেগেই যাবে, তাহলে 24 কিলোমিটার যেতে তার সময় কত লাগবে, 24/10 সমান 2.4 ঘন্টা। আওয়ার্স। অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত হলো 7:9:12। যদি সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর 15 সেন্টিমিটার হয় তাহলে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত। অর্থাৎ এখানে কি আছে, তিনটে বাহুর রেশিও দিয়ে দিয়েছে 7:9:12। এবার বলেছে বড় আর ছোটর মধ্যে ডিফারেন্স হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে ছোট আছে 7, বড় আছে 12, এখানে এদের ডিফারেন্স কত, 5, সেটা বলে দিয়েছে এখানে 15। সেটা যদি হয়ে থাকে তাহলে এক কত, এক হচ্ছে 5×3 15, 3, তাহলে 3 যদি হয়ে থাকে বড় কত আছে, এখানে আছে 12, তাহলে 12 × 3 মানে হচ্ছে 36, তাহলে বড় বাহুটা হচ্ছে 36 সেন্টিমিটার। অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে, কোনো ছাত্রের 4টি বিষয়ে প্রাপ্ত মানের গড় 75, যদি যদি ছাত্রটি পঞ্চম বিষয়ে 80 পায় তাহলে নতুন গড় কত হবে। তাহলে 4টি বিষয়ে প্রাপ্ত মানের গড় হচ্ছে 75, তার টোটাল কত পেয়েছে, ইন্টু 4 মানে 300। এবার পেয়েছে পঞ্চমটাতে সে 80 পেয়েছে, 80 পেয়েছে 5 নাম্বারতে, তাহলে হয়ে যাচ্ছে 380। তখন তার সাবজেক্ট হচ্ছে 5টি, তাই 5 দিয়ে ভাগ করে দাও, 5 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে, 5 × 7 = 35, 5 × 6 = 30, তাহলে 76। ঠিক আছে, এটার আলাদা মেথড আছে, এটা হচ্ছে মেন মেথড।
তাহলে আগে যখন 75 ছিল এখন 80 পাওয়ার পর তার গড় হয়ে যাবে 76, অপশন নাম্বার সিতে। এটাকে আর একটা কি করা যায়, যে 4টি বিষয় প্রাপ্ত গড় ছিল 75, এখানে 80, তাহলে বেড়েছে কত, 5 বেড়েছে। আর এখানে পঞ্চম বিষয় মানে টোটাল সাবজেক্ট হয়ে গেছে 5, তাহলে 5-এর 5 মানে প্রত্যেকটাতে 1 করে বেড়ে যাবে, 1 করে বাড়লে এভারেজও 1 বেড়ে যাবে, মানে হয়ে যাবে 76, অপশন নাম্বার সিতে। নেক্সট রয়েছে একটি আয়তক্ষেত্রের কর্ণ √41 সেন্টিমিটার অ্যান্ড তার ক্ষেত্রফল 20 বর্গমিটার, তাহলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত? অর্থাৎ একটি আয়তক্ষেত্র দিয়ে দিয়েছে যার কর্ণ হচ্ছে √41 আর ক্ষেত্রফল হচ্ছে 20। ক্ষেত্রফল যদি 20 হয়ে থাকে তাহলে ক্ষেত্রফল সমান কি হয়ে থাকে, দৈর্ঘ্য গণিত প্রস্থ। তো সেটাকে আমাকে দেখতে হবে, সেটা হচ্ছে কি, দৈর্ঘ্য গণিত প্রস্থ যদি হয়, দেখো এখানে কি কি হতে পারে, 2 গুণিত 10 হতে পারে, 20 গুণিত 1 হতে পারে, 4 গুণিত 5 হতে পারে, তাই না? আর কোনো অপশন আছে? আর কোনো অপশন নেই কিন্তু, তাই না? তাহলে এবার আমি দেখব যে কোন ক্ষেত্রে √4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে বাহু দুটি স্কোয়ার সমান √41 আসছে। ঠিক আছে, তো যোগ করে দিলে এর স্কোয়ার হচ্ছে 16, এর স্কোয়ার হচ্ছে 25, যোগ করে দেখবে 41 আসছে কিনা। তাহলে পেয়ে যাচ্ছ কত, এখানে 41 আসছে। 41 যদি আসে থাকে তাহলে তার বাহু দুটির মান হচ্ছে এটা। যদি এখানে 20 স্কোয়ার মানে 400 প্লাস 1, দেখো 401 হয়ে যাচ্ছে, এখানে 2 স্কোয়ার হচ্ছে 4, এখানে 10 স্কোয়ার হচ্ছে 100, 104 হয়ে যাচ্ছে। তাহলে এগুলো তো হচ্ছে না, 41 তোমার আসছে না, যেটা এখানে √41 আছে। তাহলে আমাকে 4 আর 5, তাহলে আমি বলতে পারি যে বাহু দুটি হচ্ছে 4 এবং 5। বাহু দুটি যদি 4 আর 5 হয় তাহলে পরিসীমা কত, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 4 প্লাস 5 মানে হচ্ছে 9 প্লাস 9 ইন্টু 2 মানে হচ্ছে 18 সেন্টিমিটার, অপশন নাম্বার এতে রয়েছে। তো এই হচ্ছে তোমাদের 25টি অঙ্ক। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো রকম সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কমেন্টও করেও জানাবে কেমন লাগলো। আর ভালো করে প্রিপারেশন নাও, আগের প্রিভিয়াস ক্লাসগুলোকে অবশ্যই দেখে নাও। আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।